এখন যে শিডিউলে আছে ওই শিডিউলে চলতে থাকবে, ঠিক আছে? শোনা যায় আমার কথা? জি স্যার। আচ্ছা, আমরা এই ক্লাস শুরুতে যাচ্ছি, কারণ পাওয়ার ডিস্টার্ব করে, কখন চলে যায় বলা যায় না। আমি একটু শুরু করি, শেয়ার স্ক্রিনে যাচ্ছি, তোমরা স্ক্রিন দেখো কিনা আমাকে জানাবো। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। বলো। স্ক্রিন জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তাহলে আমরা রেকর্ডিং শুরু করে ক্লাস শুরু করতেছি, কেমন? দেখো, প্রথমে যে কথাটা লেখা আছে যে when a clay layer starting from ground surface rest on rock or sand layer, then settlement del H is equal to some constant lambda multiplied by settlement derived from odometer test. তাহলে যদি কোনো অবস্থায় দেখা যায় যে মাটি মানে গ্রাউন্ড সারফেস হলো ক্লের এবং সেই ক্লের লেয়ারটার থিকনেস এইরকম যে সেটা তার পরবর্তী লেয়ারটা স্যান্ড অথবা হার্ড রক যদি থাকে, তাহলে তুমি তুমি ওই কনসলিডেশন সেটেলমেন্ট অর্থাৎ এস সমান CCH1 প্লাস C0 লগ সিগমা 0 প্লাস ডেল সিগমা প্রাইম ডিভাইডেড বাই সিগমা 0 প্রাইম, এই ইকুয়েশন দিয়ে যে সেটেলমেন্টটা পাচ্ছি তার সাথে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিতে হবে। যদি মানে গ্রাউন্ড সারফেস থেকে পরবর্তী লেয়ার স্যান্ড বা ক্লে পর্যন্ত একই ধরনের স্যাম্পল থাকে অর্থাৎ ক্লে থাকে, তখন কি এই ল্যামডার ভ্যালুটা নির্ভর করবে ক্লের স্টিফনেসের উপরে। যত স্টিফ হবে তত এর ভ্যালু কম হবে, অর্থাৎ হেভিলি ওভার কনসলিডেটেড এর জন্য 0.2 থেকে 0.5, ওভার কনসলিডেটেড ক্লে হলে 0.5 থেকে 0.7, নর্মালি কনসলিডেটেড 0.7 থেকে 1, অ্যাভারেজ 0.75 ভ্যালু ধরা হয়। আর খুব নরম মাটি যদি হয় অর্থাৎ অ্যালুভিয়াল বা মেরিন ক্লে যদি হয় তাহলে এটা 1 থেকে 1.2। এই জিনিসটা এই ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে। তারপরে দেখো যে এখানে দেওয়া আছে সেটেলমেন্ট অফ গ্রুপ পাইল অ্যান্ড ইন্ডিভিজুয়াল পাইল। গ্রুপ পাইলের সেটেলমেন্ট এখানে তিনটে ইকুয়েশন আছে, একটা হচ্ছে ইন টার্মস অফ এমবি, আরেকটা হচ্ছে ইন টার্মস অফ বি অ্যান্ড ইন্ডিভিজুয়াল পাইল বা সিঙ্গেল পাইল অ্যান্ড গ্রুপ পাইল, আরেকটাও একই ধরন। তাহলে প্রথমটাতে আমরা যেটা দেখতেছি সেটেলমেন্ট অফ গ্রুপ পাইল, সেটেলমেন্ট অফ গ্রুপ পাইল দেখো এই যে এটা প্রথমটা সেটেলমেন্ট অফ গ্রুপ পাইল equal to del H MB 0.55 Q 1.5 B। MB টা তো হলো কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি, কনসলিডেশন টেস্ট থেকে আসবে, আর বি হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স অফ পাইল। মানে একটা গ্রুপ পাইলের মধ্যে একটা পাইল থেকে আরেকটা পাইলে মানে প্রথম পাইল থেকে শেষ পাইল, একটা রোতে যে কয়টা পাইল থাকবে তার প্রথমটা সেন্টার লাইন থেকে একদম শেষ কলামের সেন্টার লাইন পর্যন্ত যে ডিস্টেন্স তাকে বলা হলো উইথ, অর্থাৎ উইথ অফ দ্য পাইল গ্রুপ। এরপরে যে দুইটা ইকুয়েশন আছে একটা হচ্ছে স্ক্যাম্পটন আর একটা হচ্ছে মেহরব, এবং এই দুইটা হলো গ্রুপ সেটেলমেন্ট এবং সিঙ্গেল পাইল সেটেলমেন্ট, এই দুইটা জানতে হবে। অর্থাৎ এখানে এসআই হচ্ছে সিঙ্গেল পাইল সেটেলমেন্ট, এই যে হলো গ্রুপ সেটেলমেন্ট, বি হচ্ছে উইথ অফ পাইল গ্রুপ যেটা বলা আছে সেন্টার টু সেন্টার অফ ডিস্টেন্স অফ পাইল। তাহলে প্রথম ক্ষেত্রে HG by SI সমান 4B plus 2.7 divided by B plus 3.6 whole square অথবা 4B plus 3 divided by B plus 4 whole square, এই দুইটা যে কোনো একটা হতে হবে এবং কন্ডিশন কি সেটা 16 থেকে কম হতে হবে, 16 বেশি হতে হবে না। 16 বেশি হলে এই ইকুয়েশন ইউজ করা যাবে না। তারপরে মেয়ার অফ ইকুয়েশন হচ্ছে HG by SI, এখানে S
হচ্ছে রেশিও অফ পাইল স্পেসিং টু পাইল ডায়ামিটার। পাইল স্পেসিং এর একটা পাইল থেকে একটা পাইলের ডিস্টেন্স ডিভাইডেড বাই পাইল ডায়ামিটার, সেটা হচ্ছে এস। আর হচ্ছে নাম্বার অফ রোস ইন দ্য পাইল গ্রুপ, সেখান থেকে পাবা এটা হলো এস ইন্টু 5 মাইনাস এস বাই 3। এটা কিন্তু এস, এটা 5 না, 5 মাইনাস এস বাই 3 ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই আর হোল স্কোয়ার। তাহলে এই দুইটা ইকুয়েশন, এগুলো হচ্ছে তোমার গ্রুপ পাইল বা ইন্ডিভিজুয়াল পাইলের সেটেলমেন্ট। সাধারণত এখানে লাস্টে একটা কথা বলা আছে যে স্যান্ডে যদি গ্রুপ পাইল সেটেলমেন্ট বের করো তাহলে সিঙ্গেল পাইল সেটেলমেন্ট থেকে এটা সেম লোডে বেশি সেটেলমেন্ট দেখায়। কথা বুঝা যাচ্ছে? সিঙ্গেল পাইল তুমি সেটেলমেন্ট ক্যালকুলেশন করবা যে লোডে, সেই লোড দিয়ে যদি তুমি পাইল গ্রুপ করো স্যান্ডের ক্ষেত্রে সেটেলমেন্টটা বেশি হয়, বেশি দেখায়। আমরা এখান থেকে তিনটা জিনিস দেখলাম। একটা হচ্ছে ক্লে থাকলে কি ধরনের, মানে প্রথম লেয়ারটা গ্রাউন্ড সারফেসে প্রথম লেয়ারটা ক্লে এবং দ্বিতীয় লেয়ার স্যান্ড বা রক থাকলে সেটেলমেন্ট কিভাবে বের করতে হয়, আর গ্রুপ বা ইন্ডিভিজুয়াল পাইলের সেটেলমেন্ট কিভাবে বের করতে হয় বাই স্ক্যামটম মেথড or MD value or Mayorov's equation। এরপরে আসো যে সেটেলমেন্ট ফ্রম কোন পেনিট্রোমিটার। কোন পেনিট্রোমিটার এটা কি বলে ফিল্ড টেস্ট বাই স্মার্টম্যানস স্ট্রেন ইনফ্লুয়েন্স ফ্যাক্টর, এবং এটা ফর স্যান্ডি সয়েল। স্যান্ডি সয়েল হলে তুমি এটা ইউজ করতে পারবে। স্ট্রেন ইনফ্লুয়েন্স ফ্যাক্টর হচ্ছে এখানে যে ইকুয়েশনটা দেখতেছো, এখানে দুইটা স্মার্টম্যানস এর ইকুয়েশন ফর স্কোয়ার ফুটিং এন্ড স্ট্রিপ ফুটিং দুইটা ইকুয়েশনে দেওয়া আছে। সেটেলমেন্ট বাম দিকে হচ্ছে সেটেলমেন্ট, ডেল্টা মিন সেটেলমেন্ট C1 ইন্টু C2 ডেল পি, জিরো থেকে টোয়াইস বি আই জেড আই ই ইন্টু ডেল জেড। এখন এই দেখো স্ট্রিপ ফুটিং যখন হবে তখনও কিন্তু ইকুয়েশনটা সেম, কিন্তু রেঞ্জটা হচ্ছে 0 থেকে 4b আর এখানে 0 থেকে 2b। এটা কিসের রেঞ্জ? আই জেড এর ভ্যালু আমি তোমাকে নিচে দেখাবো। তাহলে আই জেডটাকে বলা হচ্ছে, দেখো আই জেডটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল স্ট্রেন ইনফ্লুয়েন্স ফ্যাক্টর। ভার্টিক্যাল স্ট্রেন ইনফ্লুয়েন্স ফ্যাক্টর। এই যে আই জেড এর ভ্যালু এখানে দেখো বাম দিকে নিচে, স্কোয়ার আর সার্কুলার যদি হয় তাহলে এল বাই বি সমান 1। ডেপ যখন 0 তখন আই জেড এর ভ্যালু 0.1, ডেপ যখন 0.5b আই জেড হচ্ছে 0.5, 2b হলে 0, অর্থাৎ আই জেড এর ভ্যালুটা কত 0 থেকে 2b তে থাকে। এখানে যখন আমি এই কার্ভটা দেখি, কার্ভটাতে আই জেড আর এদিকে হচ্ছে ফাউন্ডেশন লেভেল থেকে নিচের দিকে। একটু হোল্ড করো, আমি একটা ফোন আসছে, একটু কথা বলি তো, আমি একটু মিউটে। আচ্ছা দেখো, হ্যালো, এই শুনতেছ? হ্যালো, জি শোনা স্যার। যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, দেখো এখানে যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, এই যে আচ্ছা দেখ, এই দেখা এই ছবিটা তো দেখতেছো, এখানে আইজেড আর এই জায়গায় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফাউন্ডেশন লেভেল, অর্থাৎ যে জায়গায় ফাউন্ডেশন দিচ্ছ ফাউন্ডেশন থেকে নিচের দিকে দেখো 0b 2b 3b 4b, এটা হলো ডেপথ। এখানে স্কোয়ার ফুটিং বা সার্কুলার যখন হবে তখন সেটেলমেন্টের সিট অফ সেটেলমেন্ট হবে 0 থেকে 2b। এই যে ইকুয়েশনটা যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে 0 থেকে 2b। আর যখন স্ট্রিপ ফুটিং হবে এটা হবে 0 থেকে 4b। কারণ হচ্ছে এখানে দেখো স্ট্রিপের ক্ষেত্রে যখন ডেপথ 0 তখন আইজেড এর ভ্যালু পয়েন্ট। আচ্ছা আমরা আগে স্কোয়ারটা শেষ করে নিই।
স্কোয়ারে দেখো 0 যখন তখন 0.1, এখানে আমি যে কার্ভ আমার হাতের লেখা দেখে এটা 0.1 এ 0 যখন হয় তখন ভ্যালু 0.1, 0.5b যখন হচ্ছে তখন ভ্যালু হচ্ছে 0.5, আর 2b যখন হচ্ছে তখন হচ্ছে 0। তাহলে এইখানে আইজেড এর ভ্যালুর কার্ভটা হচ্ছে এইভাবে গেছে, এটা এইভাবে গিয়ে এইভাবে আসে। এখন তুমি যে ডেপথে যাও সেই ডেপথে আইজেড এর ভ্যালু বের করতে হলে এই কার্ভ থেকে নিয়ে নিতে হবে, নিলে তুমি ওই ভ্যালুটা পেয়ে যাবে। কেমন? যেমন সেই ভ্যালুটা হবে 0 থেকে 2b। এখানে আমরা যে ডেল জেডটা দেখালাম, এই ডেল জেডটা তোমার উপর নির্ভর করবে। যেমন তুমি যদি ধরো তুমি যদি 0 থেকে 2b যদি 4 ফিট থাকে, তাহলে তুমি 4টা স্টেপ নিতে পারো 1 ফিট করে। ডেল জেডটা তখন 1 ফিট হবে, ডেল জেড সমান 1 হবে, তারপরেরটা 1, তারপরে 1, তারপরে 1, এরকম 4 ফিট হতে পারে। এটা তোমার উপর নির্ভর করবে, যত স্টেপ বাড়াবা তত জিনিসটা অ্যাকুরেট হবে। সিমিলারলি যখন স্ট্রিপ ফুটিং বা রেক্টেঙ্গুলার ফুটিং হবে L/B greater than 10 or equal to 10, তখন 0 ফাউন্ডেশন লেভেলে এটা হবে 0.2, বি তে হবে 0.5, 4b তে হবে 0, অর্থাৎ সিট অফ সেটেলমেন্ট হবে 0 থেকে 4b। এই জন্য এই ইকুয়েশনে এটা দেওয়া আছে 0 থেকে 4b। এখন আমার বাকি জিনিসগুলো জানতে হবে। বাকি জিনিসের মধ্যে একটা আছে দেখো C1, C2 ডেল পি E0 2b আইজেড। আইজেডটা কিভাবে পাবা? ওই কার্ভ থেকে পাবা। তোমাকে দেওয়াতে হবে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ সয়েল, এবং এর জন্য এখানে যে ভ্যালুটা দেওয়া হয়েছে দেখো ইজ ইকুয়াল টু এনসি এন কিউসি। এই কিউসিটা হলো কোন পেনিট্রেশন রেজিস্ট্যান্স ভ্যালু। সাধারণত এই এন ভ্যালুটা হলো ডিফরমেশন মডুলাস, এটা 2.5 ধরা হয় স্কোয়ার ফুটিং এর জন্য, আর 3.5 ধরা হয় স্ট্রিপ ফুটিং এর জন্য। তাহলে এন সমান 2.5 হলো স্কোয়ার ফুটিং বা সার্কুলার ফুটিং, আর 3.5 হলো রেক্টেঙ্গুলার বা স্ট্রিপ ফুটিং। তাহলে এই ভ্যালুটা বসাবে এখানে, আর কিউসিটা আসবে তোমার ফিল্ডের কোন পেনিট্রোমিটার টেস্ট থেকে। আর যদি কিউসি দেওয়া না থাকে, অনেক সময় এসপিটি ভ্যালু দেওয়া থাকে, তাহলে তোমরা এই ই সমান এন কিউসিতে না গিয়ে ই সমান 766 এন হলো এসপিটি ভ্যালু, সেইভাবেও বের করতে পারো। তাহলে ই গেল। এখন আসে C1 C2, C1 C2 এবং আইজেডটা আমরা পেয়ে গেলাম C1 C2। C1 C2 এর মধ্যে ডেল পি আছে, আইজেড জানা গেল, ডেল জেড জানা গেল, ই জানা গেল। এখন C1টা আসো। C1টা হচ্ছে 1 মাইনাস 0.P0 বাই ডেল পি। P0 কি? P0 হলো ইনিশিয়াল এফেক্টিভ প্রেসার এট ফাউন্ডেশন লেভেল। ফাউন্ডেশন লেভেল যদি দিলে তুমি কি পাবা? ডেল পি পাবা। তাহলে P0 ডেল পি যদি পাও C1 পেয়ে যাবে। আর C2 হচ্ছে এম্পিরিক্যাল পি ফ্যাক্টর। এখানে শুধু টিটা জানতে হবে। টিটা হচ্ছে পিরিয়ড ইন ইয়ার্স ফর হুইচ সেটেলমেন্ট ইজ নিডেড। তুমি কোন পিরিয়ডে সেটেলমেন্ট জানতে চাও। সেটা যদি 50 মিনিটস হয় তাহলে একে ইয়ারে কনভার্ট করতে হবে, মান্থ হলে ইয়ারে কনভার্ট করতে হবে, আর ইয়ার হলে ইয়ারেই থাকবে। এই টির ভ্যালুটা ইকুয়েশনে ইয়ার হিসেবে বলবে। তাহলে এখন দেখো C1 C2, তারপরে হচ্ছে ডেল পি, আইজেড, ই, ডেল জেড সবই জানো। 0 থেকে 2b তোমার ডেপথ অফ ফাউন্ডেশনটা তুমি জানো কতটুকু হবে। তারপরে তুমি কি সামেশন করে করে প্রত্যেকটার জন্য এই ইকুয়েশনে তুমি সেটেলমেন্ট বের করবে। এই যে ভ্যালুগুলি বসায় দিবা,
0 থেকে 2b, তুমি যদি জেড 4টা স্লট নাও তাহলে আইজেড ই IZ1E into del Z1 plus IZ2 divided by E into del Z2 এইভাবে করবো, এগুলি করে সামেশন করলে চলে আসবে। এখন এইখানে আরেকটা জিনিস দেওয়া আছে, অনেক সময় কার্ভ না দিলে শুধু যদি পিক ভ্যালু বের করতে, পিক ভ্যালু মানে এই যে পয়েন্টটা, এই যে পিক, কার্ভে দেখো পিক লেখা আছে, পিক ভ্যালু বের করার জন্য একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে 0.5 plus 0.1 root over of del P by PB। ডেল পি তো আমরা উপরে দেখছি, ডেল পি কি জিনিস, এটা আমরা দেখছি নেট ইনক্রিজ ইন প্রেসার এট ফাউন্ডেশন লেভেল। আর পিবি টা হচ্ছে এফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার at depth b by 2 for a square and at b for a long steel foundation। অর্থাৎ এই ফাউন্ডেশন লেভেল থেকে বি বাই 2 ডেপথ নিচে এফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার যেটা, সেটা হচ্ছে পিবি স্কয়ার ফুটিং এর ক্ষেত্রে, আর স্ট্রিপ ফুটিং এর ক্ষেত্রে হলো বি ডেপথ নিচে যেটা, সেটা হচ্ছে পিবি। তাহলে এই জিনিসগুলো জানা থাকলে তুমি কি করতে পারবা, আইজেড এর ভ্যালু বের করতে পারবা এই ইকুয়েশন দিয়ে, পিক আইজেড, পিক শুধুমাত্র পিক ভ্যালুটা। আর ইন্টারমিডিয়েট যত এল বাই বি রেশিও থাকবে, এখানে এল বাই বি রেশিও গ্রেটার দেন 10, এল বাই বি সমান 1। এখন এর ভিতরে যেগুলি থাকবে এগুলি এই যে কার্ভের থেকে ইন্টারপোলেশন করে করতে হবে। তাহলে এই ইকুয়েশনে মেইন জিনিসটা হচ্ছে, ইকুয়েশনটা মনে রাখতে হবে, C1 C2 কি জিনিস, কিভাবে বের করে, আইজেড কিভাবে বের করে কার্ভ থেকে, সেটা জেনে নিতে হবে। কার্ভ দেওয়া না থাকলেও তুমি এই ভ্যালুটা মুখস্থ রাখবে, এই ভ্যালুটা মুখস্থ রাখলে তুমি কার্ভ প্লট করবা। তোমার যদি পরীক্ষায় রেক্ট্যাঙ্গুলার আসে শুধু, তাহলে এটা প্লট করবা, বাম দিকেরটা রেক্ট্যাঙ্গুলার করে তুমি সেগমেন্ট ধরো, যে যেই রকম ধরে, কেউ 1 ফিট ধরতে পারে, কেউ 0.5 ফিট ধরতে পারে, কেউ 0.75 ফিট ধরতে পারে, এরকম সেগমেন্ট ধরে ধরে বিভিন্ন আইজেড বের করবা, আইজেড বের করে সেই অনুযায়ী কি করতে হবে, সেটেলমেন্ট ইকুয়েশনে বসিয়ে বের করে নিতে হবে। আচ্ছা এখন যাও, এখন আমরা আসি, কিছু অ্যাপ্রক্সিমেট মেথড আছে কিসের জন্য, সেটেলমেন্ট ক্যালকুলেশন। এটা হচ্ছে কুইক সেটেলমেন্ট, মানে এক্সাক্ট ভ্যালু না, অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি এক্সাক্ট ভ্যালু, বাট কুইক ক্যালকুলেশন। যেমন এখানে দেখো, এই দেখো, প্রথমটা হচ্ছে সেজরি অ্যান্ড বার্গেস রিকমেন্ডেশন। এখানে এই ফাউন্ডেশনটা দেখো, ডান দিকের ছবিটা দেখতেছো, এই ছবিতে দেখো, এইখানে কিউ হচ্ছে লোড, ফাউন্ডেশন লোড, বি হচ্ছে উইথ, এবং এই ফাউন্ডেশনের ভার্টিক্যাল লাইনের সাথে আলফা অ্যাঙ্গেলে কি হচ্ছে, লোডটা ডিস্ট্রিবিউশন হচ্ছে, এই অ্যাঙ্গেলটা জানা থাকতে হবে, তাহলে তুমি সেটেলমেন্ট বের করতে পারবা। সার্কুলার সেটেলমেন্ট হলে, ফাউন্ডেশন হলে কি, স্টিফ ফাউন্ডেশন হলে কি, এখানে কিউ ই, কিউ তো তোমার লোড স্ট্রেস, ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, বি হচ্ছে ফাউন্ডেশনের উইথ, এইচ হচ্ছে থিকনেস অফ কম্প্রেসিবল সয়েল, আর আলফাটা হচ্ছে তোমার ইনক্লিনেশন অফ লোড ডিস্ট্রিবিউশন ফ্রম ফাউন্ডেশন। এই ইনক্লিনেশনটা ভার্টিক্যাল অ্যাঙ্গেলের সাথে, নট হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে না, ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে। হরাইজন্টালের সাথে হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এইখান থেকে এই ইকুয়েশন ইউজ করে বের করা যায়, এটা একটা। আরেকটা ইকুয়েশন হচ্ছে এই যে হানসেন এন্ড লারগেন্স রিকমেন্ডেশন। এখানে কন্ডিশনটা হচ্ছে ফর সারফেস ফুটিং, অর্থাৎ ফুটিংটা যদি সারফেসে প্লেস করি, গ্রাউন্ড সারফেস, তাহলে তোমার সেটেলমেন্টটা হচ্ছে কিউবি বাই ই আইপি। আইপিটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ডিফ্লেকশন কোএফিসিয়েন্ট, এটাই গিভেন বাই হ্যানসেন এন্ড লারগেন্স। এই আইপির ভ্যালু
ফুটিং এর সাইজ অনুযায়ী বিভিন্ন, যেমন রেক্ট্যাঙ্গেল হলে একটা, স্কোয়ার হলে একটা, স্ট্রিপ হলে এক ধরনের ইকুয়েশন। সবগুলো নির্ভর করবে কি কম্প্রেসিবল সয়েল লেয়ারের থিকনেস এবং উইডথ এবং লেন্থ অফ ফাউন্ডেশনের উপর। তাহলে তোমার এইখান থেকে আইপির ভ্যালু যদি জানা যায়, আইপির ভ্যালু ইকুয়েশন 1 এ বসাবা, ইউ জানো, বি জানো, ই জানো, তুমি সারফেসে সেটেলমেন্ট পাবে। কিন্তু আমাদের সেটেলমেন্ট ফাউন্ডেশন তো সারফেসে থাকে না, ফাউন্ডেশন থাকে সারফেস থেকে সাম ডেপথ নিচে, আমরা বলি যে ডেপথ অফ ফাউন্ডেশন। তাহলে একটা কারেকশন লাগবে, এই কারেকশন ফ্যাক্টরটা কোথা থেকে আসবে? এখানে একটা কার্ভ দেখো, এই কার্ভ হচ্ছে ডি বাই রুট ওভার অফ এল বি। তাহলে তোমার ডেপথ অফ ফাউন্ডেশন জানা থাকলে তাকে রুট ওভার অফ এল বি দিয়ে ভাগ দিবে, ভাগ দিলে এইখান থেকে ডেপথ অফ কারেকশন ফ্যাক্টর, ডেপথ কারেকশন ফ্যাক্টর পাবা। এই কারেকশন ফ্যাক্টরটা দিয়ে এইখানে যে ইকুয়েশন 1 আছে যে কিউ বি বাই ই আইপি, একে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করলে তোমার ওই ডেপথে কি সেটেলমেন্টটা পাওয়া যাবে। তাহলে এর মেইন ইকুয়েশন হলো সারফেস ফুটিং কনসিডার করে, অ্যাকচুয়ালি সারফেস ফুটিং হয় না, যার জন্য তাকে একটা এমবেডমেন্ট ডেপথ কারেকশন ফ্যাক্টর লাগে, ওটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এরপরে আসো জ্যাকিস লিমিট ডেপথ থিওরি। তাহলে এইখানে দেখো, এখানে একটা ফাউন্ডেশন আছে যার উইথ হচ্ছে বি, কিউ হচ্ছে লোড পার ইউনিট লেন্থ, আর মাটির নিচে কতগুলি, এটা হলো গ্রাউন্ড সারফেস, কতগুলি লেয়ার আছে, এই যার থিকনেস H1 H2 এরকম HI HN পর্যন্ত, এবং প্রত্যেকটার মডুলাস অফ ইলাস্টিসিটি আলাদা, E1 E2 EI এরকম, এবং টোটাল থিকনেস হচ্ছে H। সেই ক্ষেত্রে তোমার এইচটা হতে হবে H সমান 2B, অর্থাৎ এই H যেটা হবে সেটা হবে ফাউন্ডেশনের উইথের ডাবল পর্যন্ত। এর মধ্যে যে কয়টা সয়েল লেয়ার থাকে সেই কয়টাই কনসিডার করতে হবে, অন্যগুলি না। তাহলে এখন সেটেলমেন্ট, এই অ্যাকর্ডিং টু দিস ম্যান, সেটেলমেন্ট অফ ith মানে ith লেয়ারের সেটেলমেন্টটা বলা হচ্ছে কিউ বাই এইচ ইন্টু জাই আই এইচ আই বাই ইআই। এইচ আই হলো ওই লেয়ারের থিকনেস, ইআই হচ্ছে ওই লেয়ারের মডুলাস অফ ইলাস্টিসিটি, ইউএইচ তো কমন। এখন একটা জিনিস নতুন, সেটা হচ্ছে জাই আই। এই জাই আইটা হচ্ছে ওই যে 2B ধরলাম এইচ, সেই বটম থেকে ওই লেয়ারের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স, অর্থাৎ এইচ আই যে লেয়ার তার সেন্টার হচ্ছে এইচ আই বাই 2, সেটা বটম থেকে ডিস্টেন্স। এরকম প্রত্যেকটা লেয়ারের জন্য তার সেন্টারটা আগে বাইর করতে হবে, এবং বটম থেকে ওই সেন্টারের ডিস্টেন্স হচ্ছে জাই আই। এইভাবে তুমি প্রত্যেকটা লেয়ারের জন্য করে সামেশন করতে হবে। যদি অ্যাভারেজ করতে যাও টোটাল, তাহলে এরকম ইকুয়েশন যে I1 থেকে IN লেয়ার, প্রত্যেকটা লেয়ারের জন্য আলাদা সামেশন করবে, তারপর বের করতে হবে। আর যদি তোমার সয়েলটা কি হয়, একই লেয়ারের হয়, অর্থাৎ মানে একই ধরনের, অর্থাৎ হোমোজেনিয়াস, মানে এইচ পর্যন্ত, এইচ সমান 2B পর্যন্ত এক ধরনের সয়েল আছে, এখানে কোনো ডিফারেন্ট লেয়ার নাই, তাহলে আরো সোজা হয়ে গেল। তখন তোমার n হয়ে যাবে 1, যাই হয়ে যাবে h/2, মানে ওই লেন্থ সেন্টারের ডিস্টেন্স হবে h/2। তাহলে তোমার ইকুয়েশনটা সহজ হয়ে যায়, তখন এটা হলো কিউ h/2/e, আর h/2 হলো ইজ ইকুয়াল টু বি, যেহেতু h সমান 2b, তাহলে কিউ বি বাই ই। আর কিউ হচ্ছে স্ট্রেস, একে পার উইড দিয়ে ভাগ দিলে হয়ে যাবে, উইড দিয়ে গুণ দিলে হয়ে যাবে কি পার ইউনিট লেন্থের লোড, অর্থাৎ কিউ বাই ই। এইভাবে করা যায়। এখানে তিনটা অ্যাপ্রক্সিমেট মেথড আছে, একটা হচ্ছে সেসিস এন্ড বার্গিস, আরেকটা হচ্ছে আনসেন এন্ড লানগ্রেন, আরেকটা হচ্ছে জ্যাকিস। তো এগুলো একটু দেখবে পরীক্ষায়, এগুলো এমনি আসতে পারে বা অঙ্ক আসতে পারে। এরপরে আসো আমরা কিছু সেটেলমেন্ট বের করবো কনসিডারিং এসপিটি ভ্যালু, অর্থাৎ স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট ভ্যালু। তাহলে এখানে একটা ইকুয়েশন আছে, দিস ইজ given by Tarjagi and Peg and Tang 1969. Settlement is equal to 0.722 cube
by n minus 3 2b by b plus 0.3 হোল স্কয়ার এবং এই সেটেলমেন্টটা হবে কিসে মিলিমিটারে। তাহলে কিউ এখানে হবে কিলো নিউটন পার মিটার স্কয়ার, বি হবে মিটার। একটা জিনিস যেটা সেটা হচ্ছে এসপিটি ভ্যালু এন। এনটা কিন্তু এই এন ভ্যালুটা বের করতে হলে তোমাকে তিনটা লেভেলে এন ভ্যালু জানতে হবে। এটা হচ্ছে ফাউন্ডেশন লেভেলে এসপিটি ভ্যালু কত তাকে আমরা বলবো n1, টু ফাউন্ডেশন থেকে 1.5 বি ডেপথে যে এসপিটি ভ্যালু তাকে বলবো n2, ফাউন্ডেশন থেকে 2 বি ডেপথে যে এসপিটি ভ্যালু তাকে বলবো n3। এই n1 n2 n3 যদি জানা থাকে তাহলে এখানে যে ইকুয়েশন আছে 3n1 plus 2n2 plus n3 divided by 6 সেটা করে আমরা যে nটা পাবো সে nটা এখানে বসাতে হবে ইকুয়েশন। বসালে যে সেটেলমেন্টটা পাবো সেটা হবে মিলিমিটারে। তো এই যে টারজাগি পেক সেটেলমেন্ট এটা যে অ্যামাউন্টটা পাবো তাকে যদি আমি 1.5 দিয়ে ভাগ দিই তাহলে মেয়র অফ 1965 এ সে যে সাজেশন দিয়েছে অ্যাকর্ডিং টু হিম সেই সেটেলমেন্ট পাওয়া যাবে। এছাড়া মেয়র অফ নিজে একটা ইকুয়েশন দিয়েছে সেটা হচ্ছে এটা যে বি যদি 1.25 এর কম হয় তাহলে 1.6 কিউ বাই এন হলো সেটেলমেন্ট। বি যদি 1.25 এর বেশি হয় তাহলে এই ইকুয়েশনটা, আর যদি লার্জ লেফট হয় তাহলে ইকুয়েশন হচ্ছে 2.84 কিউ ডিভাইডেড বাই এন। এখানে কিউটা হবে কিলো নিউটন পার মিটার স্কোয়ারে এবং বি হবে মিটারে। তাহলে এইখান থেকে এটা হলো মেয়ার হাফসের একদম মেয়ার হাফেস ইকুয়েশন। সেক্ষেত্রে তোমার এই ইকুয়েশন ইউজ করতে হলে তোমাকে জানতে হবে বি জানতে হবে বি কত, বি রেঞ্জ অনুযায়ী তোমাকে এটা বসাতে হবে। এছাড়া প্লেট লোড টেস্ট থেকেও আমরা সেটেলমেন্ট বের করতে পারি। সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে ডেল ওয়ান। এটা হলো একটা প্লেট, যে প্লেটের আমরা সাইজটা জানি এবং তার সেটেলমেন্ট জানি। প্লেট লোড টেস্ট হলো একটা পিট করে ওই পিটে যেখানে ফাউন্ডেশন দিব সেখানে একটা রিকমেন্ডেড সাইজের প্লেট বসাবো স্কোয়ার বা স্কোয়ারে সাধারণত বসানো হয়। স্কোয়ার বসিয়ে তার সেটেলমেন্ট ক্যালকুলেট করব ফাউন্ডেশনের যে লোড আছে সেই লোড দিয়ে বা একটু বেশি। তাহলে ওই সেটেলমেন্টটা আমি জানতে পারবো সেটা হচ্ছে ডেল ওয়ান। আর আমি অ্যাকচুয়াল ফাউন্ডেশনের উইথ যদি বি হয় তাহলে সেইখান থেকে আমি কি করতে পারবো ওই তোমার ফাউন্ডেশনে কত সেটেলমেন্ট হবে সেটা বের করতে পারবে এই সূত্র দিয়ে। ঠিক আছে, নিচে একটা লাইন লেখা আছে দেখো, ডিবিআর এন্ড মার্টিনস মতে মেয়র হব প্রপোজ করছে সি ইজ ইকুয়াল টু 400 কিলো নিউটন পার মিটার স্কয়ার। অর্থাৎ এখানে কোন পেনিট্রেশন রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে স্পিড ভ্যালুর একটা কোরিলেশন দেখানো আছে। তুমি মেয়র অফের প্রপোজ অনুযায়ী করতে পারো যে এন জানা থাকলে সি বের করতে হলে 400 দিয়ে ভাগ দিতে হবে, আর সি জানা থাকলে এন বের করতে হলে এন বের করতে হলে সি কে 400 দিয়ে ভাগ দিতে হবে, আর সি বের করতে হলে এন কে 400 দিয়ে গুণ দিতে হবে। দিলে তুমি ওই এসপিটি ভ্যালু অথবা কোন পেনিট্রেশন রেজিস্ট্যান্স ভ্যালু বের করতে পারবে। এখানে আমরা তো বিভিন্ন এর আগে বিভিন্ন কোড পড়ছি, তারপরেও এখানে আমি যে কোডটা দেখছি বিএনবিসি 2006 এরপর আরো কয়েকটা কোড আসছে, আমার রিসেন্ট একটা হচ্ছে। তোমরা ওইখানকার চ্যাপ্টার গুলো দেখবে যে ফাউন্ডেশন সেটেলমেন্ট অ্যালাউয়েবল ভ্যালুগুলি কত, যে অ্যালাউয়েবল টোটাল সেটেলমেন্ট, ডিফারেনশিয়াল সেটেলমেন্ট, কেমন, তারপর ডিস্টরশন, রিফ্লেকশন, এগুলো কি জন্য? পরীক্ষার জন্য না, এগুলো হচ্ছে তোমার প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার। তুমি যখন কর্মক্ষেত্রে যাবা তখন তোমার জানতে হবে দেশীয় আমাদের কোড কি বলে, বিএনবিসি কি কোড বলে, এসিএ বলে, আর অন্যগুলি আমরা কিছু এখানে আলোচনা করছি আগে, আর কিছু করতেছি, সেগুলো দেখবে। যেমন এখন আসো যে অ্যাঙ্গুলার ডিস্টরশন এবং ডিফ্লেকশন রেশিও, এগুলি কি আমরা আগে পড়াইছি। এখান থেকে এখন আইএস কোড, ইন্ডিয়ান কোড কিছু সাজেশন আছে। সেটা হচ্ছে ম্যাক্সিমাম সেটেলমেন্ট ফর ইন্ডিভিজুয়াল ফুটিং যদি হয় 65 মিলিমিটার অন ক্লে
40 millimeter on sand. আর র্যাফটের ক্ষেত্রে 65 থেকে 100 মিটার ফর ক্লে, 45 থেকে 65 ফর স্যান্ড। এটা হচ্ছে ম্যাক্সিমাম সেটেলমেন্ট। কোথায়? ইন্ডিভিজুয়াল ফুটিংয়ে ক্লে এবং স্যান্ডের ক্ষেত্রে, র্যাফট ক্লে এবং স্যান্ডের ক্ষেত্রে। আর পারমিজিবল ভ্যালুস ফর ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের ভ্যালু বলা হচ্ছে 40 মিলিমিটার ফর ক্লে অ্যান্ড 20 মিলিমিটার ফর স্যান্ড। আর অ্যাঙ্গুলার ডিস্টরশনের কথা বলা হচ্ছে এটা হতে হবে 1/500 থেকে 1/1000 এর মধ্যে। যত কাজের ওয়ার্ক ইম্পর্টেন্ট হবে তত ভ্যালুটা কম হবে। আর অ্যাঙ্গুলার ডিস্টরশন যদি 1/50 বেশি হয় তাহলে কিন্তু তোমার ক্র্যাক, ব্রিক প্যানেল ওয়ার্ক এবং ব্রিক ওয়ার্ক এবং প্যানেল ওয়ার্কে কি হয়? ক্র্যাক দেখা দিবে। এটা হলো ইন্ডিয়ান কোড। আর এছাড়া টারজাগের রিকমেন্ডেশন আছে, সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, অ্যাবাউট ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, একটা হচ্ছে ফুটিং এ আর একটা হচ্ছে র্যাফট ফাউন্ডেশন। ফুটিং এর ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট কখনই আমার যে ক্যালকুলেটেড যে সেটেলমেন্ট আমরা করি, কি বলে কনসিডারেশন সেটেলমেন্ট ইউজ করে, সেই যে ম্যাক্সিমাম সেটেলমেন্ট হবে তার 3/4 এর বেশি হতে পারবে না। আর র্যাফটের ক্ষেত্রে 3/8 এর বেশি হতে পারবে না। এগুলো হচ্ছে কয়েকটা কোড, এই কোডগুলি মনে রাখবে। আর এখানে লাস্টে একটা জিনিস দেখানো আছে, এটা কিছুই না, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, অ্যাঙ্গুলার ডিস্টরশন, এগুলো বিল্ডিং এর জন্য হার্মফুল এবং আমরা ইঞ্জিনিয়াররা এটা প্রেফার করি না। আমরা চাই যে সবসময় কি হয়, যেন সেটেলমেন্টটা ইউনিফর্ম হয়। ইউনিফর্ম হলে এর এফেক্টটা কম হবে স্ট্রাকচারের উপর, স্ট্রাকচার মোটামুটি স্টেবল থাকে। আর যদি ইউনিফর্ম না হয় কেমন, তাহলে কি হবে যে এটা দুই ধরনের ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের জন্য কিছু ইল এফেক্ট, অর্থাৎ কিছু ভাগ এই ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের কিছু এফেক্ট পড়বে স্ট্রাকচারের উপরে। একটা হতে পারে আর্কিটেকচারাল এফেক্ট, অর্থাৎ আর্কিটেকচারালে এটার যে ভিউ আছে, ভিউ চেঞ্জ হয়ে যাবে, হয়তো অনেক জায়গায় ক্র্যাক দেখা দিবে, অনেক জায়গায় বসে যাবে, ভিউটা নষ্ট হয়ে যাবে। আর স্ট্রাকচারাল এফেক্ট হচ্ছে যে আমার এই সেটেলমেন্টের জন্য আমার এক্সট্রা যে মুভমেন্ট বা শিয়ার ডেভেলপ করলো, এর জন্য তো আমি কোনো রেনফোর্সমেন্ট দিই নাই, তার জন্য ওসব জায়গায় ক্র্যাক করে এটা ফেল করতে পারে। এগুলো হচ্ছে যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের কিছু ব্যাড এফেক্ট ওটার উপরে, স্ট্রাকচারের। আজকে আমরা এই পর্যন্তই পড়বো এবং এটাই আমাদের সেটেলমেন্ট শেষ। নেক্সট ক্লাসে আমরা কি বলে স্লোপ স্টেবিলিটি থেকে শুরু করব। এখন আজকে যতটুকু পড়ানো হয়েছে এখানে কোনো স্লাইড না বুঝে থাকলে বলো। হ্যালো, শুনতেছ? ইয়েস স্যার, শোনা যাচ্ছে স্যার, সমস্যা নেই, শোনা যাচ্ছে। হ্যাঁ বলো, কোনো অসুবিধা আছে? কোনো স্লাইডে থাকলে বলো। এগুলি তো কোনো অসুবিধা থাকার কথা না, জাস্ট ইকুয়েশন গুলো আছে, ইকুয়েশন গুলো দেখে বসাই দেবে দাদা। শুধু টার্ম গুলি মনে রাখতে হবে কোনটা কোনটা, ঠিক আছে? স্যার এগুলো দিয়ে কি কোনো প্রবলেম করতে হবে আমাকে? হ্যাঁ, এগুলির থেকে প্রবলেমে হবে, ম্যাক্সিমাম প্রবলেম আসবে পরীক্ষায়। এই যে এখন দেখতে যে স্মার্ট ম্যান স্ট্রেন ইনফ্লুয়েন্স, এটা প্রবলেম আসে। তারপরে এই যে এই অ্যাপ্রক্সিমেট মেথড গুলি, এগুলি প্রবলেমও আছে, অনেক সময় এগুলো লিখতেও বলা হয় ডেসক্রিপশন, ঠিক আছে? বাকিগুলো সব প্রবলেম, এগুলি সব প্রবলেম হবে। আর এখানে কিছু এই যে কোডগুলো, এগুলি লিখতে বলা হইতে পারে, এছাড়া আর কিছু নেই। স্যার এখানে একটু সমস্যা ছিল স্যার লাস্টে।
কোনটা বলো? স্যার এই যে বিএনবিসি কোডে দেখলাম যে স্যার অ্যালাউবল টোটাল সেটেলমেন্ট 25 মিলিমিটার 20 মিলিমিটার, আবার স্যার মানে ইন্ডিয়ান কোডে এটা 65 থেকে 100 কেন, যদি স্যার আমাদের জিওলজিক্যাল কন্ডিশন গুলো স্যার মানে অলমোস্ট সেম হয়? অলমোস্ট তো সেম না, ওদেরটা ওদেরকে ওদের ওদের যেটা দেখছি এটা হয়তো অনেক আগের হতে পারে, এটা আমি জাস্ট তোমাকে দেখাইলাম যে ওদের রিসেন্ট তো হয়তো চেঞ্জ হতে পারে, সেটা তো আমরা নিয়ে নেই, কথা বুঝো নাই? এখন তোমাকে আমাদেরটাই ফলো করতে হবে, আমাদেরটা এখানে যেটা দেখছো এটাও চেঞ্জ আছে হয়তো বা, কথা বুঝছো? কারণ বিএনবিসি আমি তোমাকে যেটা দেখাচ্ছি এটা হলো 2006, এরপরে তো আরো আরেকটা পাবলিশ হয়েছে, আরেকটা রিভিশনে আছে আমাদের দুটো, কথা বুঝছো? জি স্যার। আর স্যার এই যে মানে আমাদের আমরা আমাদের লেটেস্টটা দেখবো। জি স্যার। আর স্যার এত ইকুয়েশন গুলো মানে স্যার পরীক্ষার হলে স্যার মানে এগুলা কি দেওয়া থাকবে নাকি স্যার, মানে এটা তো কিছুই দেওয়া আসলে থাকবে না। আমি যখন আমি যখন ছাত্র ছিলাম, আজ থেকে কত বছর আগে বলো, কবে বলবো তোমাকে, আমি থার্ড ইয়ারে হলো 83 কত বছর হয়, 16 আর 21 কত, 37, ঠিক আছে? ওই 37 বছর আগে আমি এগুলি পড়ছি, তো তুমি কেন পারবা না? তুমি তো আরো বেশি পারার কথা। না স্যার ইনশাল্লাহ পারবো, কিন্তু মানে স্যার অনেক কষ্ট বাস হবে। ইনশাল্লাহ পারলে হবে, কারণ তোমার আগে সবাইরা পড়ে গেছে, এখানে কোনো কিছু বাড়ানো হয় নাই, ঠিক আছে? কিছুই না, এগুলো একটু মনে রাখতে হবে, বারবার পড়তে হবে, বারবার প্র্যাকটিস করলে চলে আসবে। আর তোমরা প্রশ্নগুলো দেখবে, প্রশ্নতে অঙ্ক আছে, এই চ্যাপ্টারে অঙ্কই বেশি, কেমন? তো ঠিক আছে, আমরা স্লাইড থেকে চলে যাচ্ছি। স্লাইড থেকে চলে যাচ্ছি। তাহলে আজকে এখানেই শেষ, আবার আগামীতে দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।